স্বাগতম। শুরু করছি আজকের দুপুরের শীর্ষ সংবাদ দিয়ে। আপনারা দেখছেন আজকের খবর। এই মুহূর্তে নজর কাড়া প্রধান শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, তারেক রহমান। 53 বছরেও রাষ্ট্র সংস্কারে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তুরস্ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। জামাতের কর্মী সমাবেশ, আওয়ামী লীগের সমালোচনা। ভারতের উদ্বেগ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে। পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনর্তদন্তের দাবি। এতক্ষণ শুনছিলেন শীর্ষ সংবাদ, এখন বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 53 বছর আগে দেশের স্বাধীনতার লালিত বিজয়ের মাত্র 2 দিন আগে দখলদার বাহিনীর স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক ভাবে পঙ্গু করার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা রাজাকার আল-বদর ও আল-শামসরা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলী সহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল, যাদের অধিকাংশই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন তারা। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে কবরে অবস্থান করছেন। বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রুহের মাগফিরাত কামনা করি। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকবহ দিন। অমর বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে জন্ম শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ ও মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন, তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সৈয়দ রেজানা আল হাসান। 53 বছরের রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের জন্য কেন ব্যর্থ, এমন প্রশ্নের সমালোচনা করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানা আল হাসান। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানা আল হাসান প্রশ্ন তুলেছেন, 53 বছরের রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের কোনো কার্যকরী পদক্ষেপ কেন নিতে পারেনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু হওয়া জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। গুলশানের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো যদি সমস্যার সমাধান করতে না পারে তবে তারা এতদিন কি করেছে, আজ কেন আমাদের দায়িত্ব নিতে হলো। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করতে পারেনি, বরং দলগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপ চলছে যা রাষ্ট্র সংস্কারের কাজকে বিলম্বিত করছে। এদিকে আরেক
অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি শ্রদ্ধা না পরস্পরের প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিভক্তি জাতির জন্য ক্ষতিকর। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে তা সরকারের জন্য অশুভ সংকেত বহন করবে। মির্জা ফখরুল আরও বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, রাজনৈতিক ঐক্যের ম্যাপ ঘোষণা করা। তুরস্কের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক। গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তুরস্কের অভিজ্ঞতাকে আমাদের বিচার ব্যবস্থায় কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশ থেকে যারা পালিয়েছে তাদের ফিরিয়ে এনে ন্যায় বিচার নিশ্চিত করার পরিকল্পনা চলছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক স্থিতিশীলতার আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতে ইসলামের কর্মী সম্মেলন। দীর্ঘ এক যুগ পর সিলেটে প্রকাশ্যে কর্মী সম্মেলন করল বাংলাদেশ জামাতে ইসলামী। সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় শুরু হবে। সমাবেশে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বলেন, যারা জনগণের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ তারা আগামী নির্বাচনে জনগণের কাছে কিভাবে ভোট চাইতে আসবে। তিনি আরও উল্লেখ করেন, জামাতে ইসলামী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। জনগণের ঐক্য এবং নেতৃত্বের মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব। শৈত্যপ্রবাহের খবর। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। কয়েকদিন ধরে রাতের বেলায় জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির ঝরেছে। সেই সঙ্গে ঘন কুয়াশা আর কনকনে শীতে জনজীবনের অনেকটাই থমকে গেছে। আজ শনিবার সকালেও কিছু সময়ের জন্য রোদের দেখা মিললেও এতে তেমন তেজ ছিল না। হিমালয় থেকে আসা শীতল বাতাসের কারণে অঞ্চলটিতে চরম ঠান্ডা অনুভূত হচ্ছে বলে জানিয়েছে জেলার আবহাওয়া পর্যবেক্ষক রফিকুল হাসান। চুয়াডাঙ্গার পৌর এলাকায় হাটকালুগঞ্জের অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণের সূত্রে জানা গেছে, আজ সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস এবং বর্তমানে বাতাসের আর্দ্রতা ছিল 85%। এর আগে গতকাল শুক্রবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 88% রেকর্ড করা হয়। খেলার খবর। ক্রিকেট। সেঞ্চুরিয়ানে গতকাল রাতে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে হারিয়ে টি-20 সিরিজের 2-0 ব্যবধানে নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের 206 রান তাড়া করতে নেমে 3 বল হাতে রেখে জিতেছে হাইনরিখ ক্লাসেনের দল। এই ম্যাচে 20 বলে 31 রানে ইনিংস খেলে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন পাকিস্তানের তারকা বাবর আজম। ম্যাচটিতে খেলতে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে বাবরের মোট রান ছিল 13,988। চতুর্থ ওভারে চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথমেই বলে 4 মেরে পঞ্চম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রানের মাইল ফলকের দেখা পান বাবর। ইনজামামুল হক, ইউনিস খান, মোহাম্মদ ইউনুস ও জাভেদ মিয়ান্দাদের এর আগের মাইল ফলকটি টপকে গেছেন। 338 ইনিংসে বাবরের রান 14,029। 551 ইনিংসে 20,580 রান নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রান সংখ্যার সবার উপরে ইনজামাম। ইউনিস 491 ইনিংসে 17,790 রান নিয়ে দ্বিতীয়।
32 ইনিংসে 17,300 রান নিয়ে তৃতীয় ইউসুফ এবং চতুর্থ মিয়ান্দাদের সংগ্রহ 407 ইনিংসে 16,213 রান। এই ছিল আজকের দুপুরের শীর্ষ সংবাদ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। আপনাদের সাথে ছিলাম আমি ওয়াহিদুল আলম। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।